ডক্টর এবিএম আব্দুল্লাহ, বিশিষ্ট আলোচকবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আমি প্রথমেই ডক্টর হালিদা খানুম আক্তার তাকে ধন্যবাদ জানাতে চাই এবং অভিনন্দন জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই এই জন্যে তিনি সদরে সেবা দিয়েছেন এবং সারা জীবন জনস্বাস্থ্য নিয়ে কাজ করছেন। আমরা অর্থনীতিবিদরা তিনটি মৌলিক উপাদানের উপর জোর দিয়ে থাকি মানুষের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। একটি হচ্ছে শিক্ষা, একটি হচ্ছে প্রশিক্ষণ, আর একটি হচ্ছে স্বাস্থ্যসেবা। এই তিন মৌলিক উপাদানের মধ্যে একটিকে তিনি জোর কদমে চালিয়ে যাচ্ছেন কাজ। আর বাকি দুটোতেও তিনি নিশ্চয়ই প্রশিক্ষণও দেন এবং শিক্ষাদানও করেন তার এই বিষয়ে। কাজে সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাতে চাই আর অভিনন্দন জানাতে চাই এই জন্য যে তিনি তার অভিজ্ঞতাকে লিপিবদ্ধ করেছেন, লিখেছেন। আমরা অনেকেই সেটা করি না, তিনি এই যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা কাজ করেছেন ওই সময়, সেই কাজটা তিনি লিপিবদ্ধ করেছেন এবং তিনি রেফারেন্সের কথা বলেছিলেন, জীবন্ত রেফারেন্স দিয়ে তারপরে তার লেখা উপস্থাপন করেছেন। যারা গবেষণা করেন তারা সাধারণত কথা থেকে কি নিলাম সেগুলি না হলে নিজেরা সন্তুষ্ট হন, নামতে হবে। আবার অনেকেই লিখে যান যে সব কিছু নিজেরাই জানেন। কাজে যে রেফারেন্সের কথা বলেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি কথা এখানে উঠেছে, এই বয়সে তিনি এই কাজ করেছেন, এটা কোনো কথা না। বয়স কি একটা সংখ্যা? তাকে কি বয়স লাগে? কোথায় বয়স লাগে? কোথায় বয়স লাগে? ঠিক বয়সের কথা উঠে গেল। বার্ট্রান্ড রাসেল 80 বছর বয়সের পরে 22টি বই লিখেছে। 80 বছর বয়সের পরে 80 হয়নি, তারপরে শুরু করা উচিত ছিল, আগেই শুরু করে দিয়েছেন। কাজে আমি আশা করছি যে আরো অনেক বই তার কাছ থেকে আসবে এবং গুরুত্বপূর্ণ বই আসবে। আর আরেকটি কথা তার সম্বন্ধে বলি, আমি বইটা পড়েছি, একেবারে একটানা বই পড়েছি। গাড়িতে বসে ছিলাম, এক জায়গায় যাচ্ছিলাম, বাংলাদেশে ট্রাফিক জ্যাম আমাকে অনেক সহায়তা করে। ট্রাফিক জ্যাম ছিল, যেতে যেতে প্রায় বইটা শেষ হয়ে গেছে, এখানে যাচ্ছিলাম। আমার অনেক লেখা আছে ট্রাফিক জ্যামে বসে, সুতরাং সেই ট্রাফিক জ্যাম ছিল, আমি পড়েছি পুরোটা। কে কীভাবে এটা নেবেন জানি না, আমার কাছে মনে হয়েছে খুব সাবলীল, কথাগুলো সহজ সরলভাবে বলা হয়েছে, পরিষ্কার করে বলা হয়েছে। এটাই আমি মনে করি বলা উচিত। হ্যাঁ, সাহিত্য লিখলে বা আমি যদি অর্থনীতির একটা মার্কেট ইত্যাদি লিখি সেটা ভিন্ন ব্যাপার। এটা হচ্ছে কিছু তথ্য তার কাছে ছিল, তিনি কিছু জিনিস মনে করেন মানুষের জানা উচিত, সেটা জানানোর জন্যে তিনি যেভাবে লিখেছেন আমার কাছে খুব ভালো লেগেছে। আমার খুব ভালো লেগেছে, আনন্দ লেগেছে আমি সেটা পড়েছি। তারপরে খুব বেশি লম্বা করবো না, সবাইকে আমি কম কথা বলা। একটা বিষয় যেটা বীরাঙ্গনা, এটা সম্বন্ধে এখানে বলা হয়েছে অনেক কিছু। আচ্ছা, প্রথমে আরেকটা কথা বলা উচিত ছিল। আমরা শুনেছি, প্রথম যে শুনলাম আমরা আবহাওয়া আধা ঘন্টা, তারপরে 14 জনের বক্তৃতা শুনেছি। আমি বোর্ড হইনি, আপনারা কি বোর্ড হয়েছেন? কেউ? নিশ্চয়, কারণ সবাই সংক্ষিপ্ত কথা বলেছে। মাঝে মাঝে হয় কি, এক একজন এত লম্বা করে আর তারপরে বোর্ড হয়ে যাওয়া যায়, আর এই বোর্ডটা চলতে থাকে। তো এই আজকে সবাই সংক্ষিপ্ত কথা বলেছেন এবং যে মোটা কথাগুলো বলার কথা সেগুলি বলেছেন, তাদেরকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। বীরাঙ্গনা সম্বন্ধে এখানে বলা হয়েছে, বক্তব্যেও এসেছে, এই শব্দটা তো খুব সুন্দর, বীর নারী, তাই না? তার অর্থ হচ্ছে বীর নারী। কিন্তু বাংলাদেশে আমাদের বাঙালিদের একটা কলুষিত মন আছে, এমন একটা মানসিকতা, অন্য কারো ভালো জিনিস চাই না, আমার, আমি, আমার, অন্য সব খারাপ। কাজে এটাকে খারাপ অর্থটাকেই সামনে নিয়ে এসছে। বঙ্গবন্ধু খুব সুন্দর নাম দিয়েছিলেন এবং তার মনটা পরিষ্কার, সেই জন্য বঙ্গবন্ধুর সঙ্গে নামটা দিতে পেরেছিলেন। কিন্তু আমরা এই বাঙালি চরিত্র, বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনী বলেছেন,
বাঙালি দুটো বিশেষ গুণের কথা বলেছেন, গুণ বা দোষ যেটাই বলে। একটা হচ্ছে পরশ্রী কাতরতা, এবং তিনি বলেছেন যে পরশ্রী কাতরতা এই শব্দ অন্য কোনো ভাষায় আছে বলে তিনি জানেন না, আমিও জানি না অন্য কোনো ভাষায় আছে কিনা জানি না। অন্যের স্ত্রী দেখলে, অন্যের ভালো দেখলে আমার খারাপ লাগে, এই শব্দটা অন্য কোনো ভাষায় নেই। আর দ্বিতীয় হচ্ছে বাঙালি ষড়যন্ত্রকারী, আমরা ষড়যন্ত্র করি, পরশ্রী কাতর, কারো ভালো দেখতে পারি। কাজে এই যে নিজের দোষ না, তাদেরকে যে অত্যাচার করা হলো, সেই অত্যাচারের পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু বললেন তারা বীর না, মানুষ এটাকে মনভাবে নিয়ে গেল, তারা আর মানুষ জনসম্মুখে আসতে পারছে না, বইয়ের মধ্যেই আছে সেটা। কাজে আমাদের একটু করে পরিবর্তন করা দরকার, আমাদের মনোজগতের দিকে তাকানো দরকার। আমাদের সবাই আমরা কি আসলেই মুক্তিযুদ্ধ করে যে জাতি, সেই জাতি কিনা, সেই জাতির অংশ কিনা? আমাদের সংবিধানে বলা আছে যে আমরা সবাই এই প্রজাতন্ত্রের মালিক, আসলে কি আমরা মালিক কিনা? সেই প্রশ্ন আমাদের নিজেদেরকে করা উচিত বলে আমি মনে করি। কারণ আমরা যখন পরশ্রী কাতর, অন্যের কথা সব খারাপ মনে করি। শুনলাম এইটা আমি একটা প্রবন্ধ লিখেছিলাম বহু আগে, খুঁজে পেলাম না, সেখানে বলেছিলাম যে বীরাঙ্গনা শব্দ বাদ দিয়ে মুক্তিযোদ্ধা বলে দেওয়া উচিত সবাইকে। তো এই শব্দটাকে আমরা সুন্দর শব্দটাকে বিকৃত করেছি, আরো অনেক সুন্দর সিন্ডিকেট একটা শব্দ আছে, সেটাকেও বিকৃত, এটা খুব সুন্দর অর্থ, কিন্তু এটাকে এমন বিকৃত করেছি এবং বিকৃতভাবে এটাকে আমরা প্রয়োগ করছি, সিন্ডিকেট। আমি আরো দুটো কথা বলে শেষ করব, দুটো লাইন আমি পড়বো থেকে। একটা হচ্ছে, এই প্রজন্ম যারা মুক্তিযুদ্ধকে দেখেন, তাদের কাছে এইসব উপন্যাসের শব্দাবলী দৃষ্টিতে ভীষণ স্পষ্টভাবে প্রতীয়মান করে সেই বিভৎস ভয়ঙ্কর গৌরবোজ্জ্বল ইতিহাস, 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের সময়কালকে। এই প্রজন্মকে মনে রাখতে হবে, এটাই আমি গুরুত্ব দিচ্ছি। এই প্রজন্মকে মনে রাখতে হবে, বাংলাদেশকে বুঝতে, তার ভবিষ্যৎ নির্মাণে মুক্তিযুদ্ধের ইতিহাসের কাছে আমাদের বারবার ফিরে যেতে হয়। আমি মনে করি বাংলাদেশে কোনো আলোচনা সফল হতে পারে না যদি না আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রাখি। আমাদের অর্থনৈতিক বিকাশ, আমাদের সামাজিক বিকাশ, আমাদের যে কোনো কাজ করি, আমাদের ঐতিহাসিক যে বিকাশ আমরা যেটা চাই, আগামীতে যখন আমরা ইতিহাস হব তখন মানুষ ফিরে তাকাবে, কোনোটাই চলতে পারে না মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা যদি সামনে না আনতে পারি। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে এই দেশের মানুষ একটি সমাজে বাস করে, একটি সমাজ সমান হবে না কিন্তু মর্যাদায় সমান হবে। আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্রে পরিষ্কার করে বলা আছে 3টা লক্ষ্য, সাম্য থাকবে, 2 নম্বর হচ্ছে মানবাধিকার থাকবে, আর 3 নম্বর হচ্ছে মর্যাদা থাকবে। কাজে এই মুক্তিযুদ্ধকে বুঝতে হবে, তরুণ প্রজন্মকে, আগামী প্রজন্মকে যদি বুঝে, তাহলে এই দেশ যে পথে যাওয়ার কথা সেখানে যাবে। আর না হলে যে বিচ্যুতি ঘটতে শুরু করেছে বলে আমি দেখছি, আমরা সবাই এখন আমি আরো ক্ষমতা চাই, আমার চেয়ারটা আমি উঁচু চাই। আরেকটা হয় কি, আমি যে চেয়ারে বসলাম, একটু নিচু চেয়ারে যে আছে তাকে আমি মানুষ মনে করি, বেশি মানুষ মনে করি নিজেকে, অন্যকে কম মানুষ মনে করি। এই যে মূল্যবোধের অপক্ষয় বাংলাদেশে হয়েছে, সেটা যদি মুক্তিযুদ্ধের কাছে আমরা ফেরত যাই, এই মানুষ যখন মুক্তিযুদ্ধে গেছে, তারা, আমি নিজে একজন মুক্তিযোদ্ধা হিসেবে, মুক্তিযুদ্ধে যারা গেছে তখন জানতো না ফিরে আসতে পারে, ফিরে আসার জন্য যায়নি, গেছে দেশকে স্বাধীন করতে, মরবে মারবে সেটা কেউ চিন্তা করে না, আমি দেখেছি। আর আমি মুক্তিযুদ্ধ থেকে ফিরে আসার পরে, আমি 31 ডিসেম্বরে ফিরে এসেছি, কামরুজ্জামান সাহেব আমাকে জোর করে ত্রাণ মন্ত্রণালয়ে রেখে দিলেন কয়েক মাস, আমি ঘুরেছি সারা দেশ, তখন মানুষের কান্না দেখেছি। যে হালির আহমেদ তার বইয়ে যে দেখেছেন, ওই সময় আমি শুনেছি অনেক কেউ বলেছে ত্রাণ যা দেওয়া হতো সে তদারকি করতে যেতাম, তো সেখানে দেখতাম যে মানুষের কী দুঃখ, কী দুর্দশা, কী অবস্থায় তারা মানুষ। সেজন্য আমি কিন্তু বহুদিন মুক্তিযুদ্ধ স্মরণ নেই, অনেক, আমি মনে করি যে সবাই মুক্তিযুদ্ধ। অনেক পরে আমার এক ছাত্র জামুকার যখন প্রধান হলো, সে মোটামুটি জোর করেই ওর কাগজপত্র নিয়ে সে সমাজটা করে দিই, তাহলে আমি নিতাম না। আমি মনে করি যে সবাই মুক্তিযোদ্ধা, সবাই মানুষ। দেশে বরং কষ্ট বেশি হয়েছে,
মানে রাত্রে আপনি ঘুমালেন, কখন আসলো ঘুম হয় না, এটা আমি জানি, শুনেছি। আমি ওই যখন বললাম না প্রথম 2 মাস, তখনই অনেকের কাছ থেকে শুনেছি যে বুঝতে, পরবর্তীতে আমি যেহেতু মুক্তিযোদ্ধা, আমি চিন্তা আমি অনেক মুক্তিযোদ্ধাকে পল্লিকল ফাউন্ডেশন একটা বই করেছে, গ্রামে গ্রামে যাদেরকে অবহেলিত রয়ে গেছে, যাদেরকে সনদ পেয়েছে কিন্তু তারপরে আর কোনো কেউ চিকিৎসা করে না, তাদেরকে এনে আমি কথা শুনে তাদের ছোটো ছোটো কথা দিয়ে একটা বই করেছিলাম। তো সুতরাং এই মুক্তিযুদ্ধ যারা করেছে তাদেরকে কি আমরা সম্মান কতটা দিতে পারছি, বা যোদ্ধাকে দিলাম না, কিন্তু মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে কি আমরা সম্মান দিচ্ছি, সেটাকে যদি আমরা না দিতে পারি, তাহলে তো আমরা এই সমাজে কতটা আমরা উপযুক্ত থাকা মুক্তিযুদ্ধের দেশে, সেটা আমাদের প্রশ্ন করতে হবে। আর শেষ জিনিসটা আমি পড়তে চাই, এটাও আমার খুব প্রিয় একটা বিষয়, সেখানে আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে 80 পৃষ্ঠায় এইটা উনি বলেছেন খুব ভালো করে, সব সময় চেয়েছি স্বাধীনভাবে কাজ করব, কেন আমাকে ডলারের আন্ডারে কাজ করতে হবে, বিদেশি প্রতিষ্ঠানে কাজ করলে তাদের অধীনস্থ থাকা সাবঅর্ডিনেট কেন থাকবে, আমি নেতৃত্ব দিতে চেয়েছি আর এই জন্য দারুণ সব সুযোগ ছেড়েছি। এটা একটা অসাধারণ কথা, আমরা সবাই যদি এটা বলতাম। আজকে একটা ব্র্যাকের একটা জরিপ আছে, 47% তরুণ বিদেশ যেতে চায়, সবাই এখন বিদেশে যায়, বিদেশ গেলে আর আসতে চায় না কেউ। আমি ঢাকা স্কুল অফ ইকোনমিক্সে বলা হয়েছে, সেটা একটা মাস্টার্স দেওয়া হয়, অনার্স দেওয়া হয়, এখান থেকে প্রতি বছর 8-10 জন বিদেশে যায় বৃত্তি নিয়ে, এবং আমাদের এখান থেকে পায়, মানটা খুব ভালো রাখি, কেউ ফিরে আসে না, 3 জন মাত্র ফিরে আসছে পর্যন্ত, 100 জনের মধ্যে মাত্র 3 জন ফিরে আসছে, আর বাকি 97 জন ফিরে আসে, তো বাইরে গেলে এখন আসে না, দেশের প্রতি মায়া নাই, নৈতিকতার অবক্ষয়, পরার্থপরতা তো আমাদের মনের মধ্যে নাই, দেশপ্রেম একেবারে উঠে গেছে। তো সুতরাং এখন আমরা বিদেশমুখী সবাই, আর যাদের অর্থবিত্ত আছে, যাদের বড় বড় চেয়ার আছে, তারা তো দেশে বলছেন, পরিবার কিন্তু বাইরে, তাদের ছেলেমেয়েরা বিদেশে পড়ে, তারা ফেরত আসে না। আমারও 2 ছেলে, এক ছেলে ফেরত এসছে, এক ছেলে আসে না, বাইরে গেছে, কিন্তু এরা আমি কাউকে পাঠাইনি, তারা নিজেরা স্কলারশিপ জোগাড় করে গেছে। তো এই যে অবস্থা আমাদের দাঁড়াচ্ছে, পরবর্তী প্রজন্ম মেয়েরা বাইরে সব চলে যাচ্ছে। আমাদের দেশে যে কথাটা বললেন যে আমি নেতৃত্ব দিতে চাই, এরা তো বলে নেতৃত্ব দিতে চাচ্ছে, এরা তো বিদেশেই চলে যাচ্ছে, কাজে যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার যে দেশ, সে দেশ আমি কি করে করবো, আমরা যদি সব মেধা বাইরে চলে যায়। আমি নিজে বিদেশে যাইনি, সব সময় থেকেছি, আমার বন্ধু বান্ধবরা গেছে, এখন কেউ কেউ আছে জানেন, ওই যে আবহাওয়ার অবস্থা বুঝে 3 মাস ঢাকায় থাকে, 2-3 মাস লন্ডন থাকে, তারপরে নিউ ইয়র্কে থাকে, কয়েক মাস ঘুরে বেড়ায়, বিদেশে চাকরি করেছে, অনেক টাকা আছে, কিন্তু আমরা যারা যাইনি তাদের হয়তো টাকা নাই, কিন্তু সম্মান আছে। আমি স্বাধীন দেশের নাগরিক, স্বাধীন দেশে আছে, আমার মতো করে কথা বলতে পারছি, বাইরে 2য় শ্রেণী 1ম শ্রেণীতে কেউ যেতে পারে না। এটা হলে যেন অত্যন্ত সত্য একটা কথা বলেছে, এটা যদি আমাদের তরুণ প্রজন্মের মধ্যে আমরা বুঝিয়ে দিতে পারি যে নিজের দেশে থাকো, কিন্তু আমাদের সুযোগ সৃষ্টি করতে হবে, সুযোগ যদি সৃষ্টি না করতে পারি, তাহলে তো এখন যে অবস্থা হয়েছে না, যে আমি এই যে নব্য উদারতাবাদের দেশ, আমি আরো চাই এর সময়, নতুন দেশ না বিশ্ব, আমি আরো চাই এই সময়। এই সময় তো বাইরে যাইতেই চাইলে সুযোগ সৃষ্টি করবে, এখানে যদি আমরা সুযোগ না সৃষ্টি করতে পারি, সেটা আমরা পারছি কিনা সেই প্রশ্ন আমাদের করতে হবে। আমাদের অর্থনৈতিক অগ্রগতি অনেক হয়েছে, আর বিশেষ করে 2011 সাল থেকে 19 সাল পর্যন্ত যে হারে বাংলাদেশের অগ্রগতি হয়েছে, অর্থনৈতিক অগ্রগতি, সেটা বিশ্বের কোনো দেশে এত অল্প সময়ে হয়নি। কিন্তু আমাদের সামাজিক যে বিবর্তন, সেই বিবর্তনটা ঘটেনি। আমাদের যে সংবিধানে আছে না 4টা স্তম্ভ, একটা স্তম্ভ বলা আছে বাঙালি জাতীয়তাবাদ, আমাদের সংস্কৃতি, সেই সাংস্কৃতিক বিকাশ তো আমরা ঘটাতে পারছি না। এই হালের এই বক্তব্যটা সেজন্য আমার এত ভালো লেগেছে, এবং আমি মনে করি যে তরুণ প্রজন্মের মধ্যে এই বিষয়গুলি আমাদের ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা উচিত, যাতে আমরা এই দেশকে বাঙালি চেতনায়, বাঙালি সংস্কৃতি মানে তো খালি গান বাজনা, সংস্কৃতি জীবন আচরণ,
সেই জীবনাচরণের মধ্য দিয়ে আমরা এই দেশকে প্রত্যেক নাগরিকের জন্য, প্রত্যেক নাগরিক যারা মালিক, এবং আমি এখানে যুক্ত করি সমমালিক সবাই, সেই সমমালিকদের দেশ যখন হবে তখনই আমরা মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন দেখব, যেটা বঙ্গবন্ধু সোনার বাংলা বলেছিলেন। সোনার বাংলা সহজভাবে সেটাই বোঝায়। আর শেখ হাসিনা বলেছিলেন 2008 সালের নির্বাচনী ইশতেহারে আছে খুব পরিষ্কার করে, এদেশে অসাম্প্রদায়িক প্রগতিশীল উদার গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হবে। কল্যাণ রাষ্ট্র এখন উন্নত হোক আর স্মার্ট হোক, কল্যাণ রাষ্ট্র হতে হবে। কল্যাণ রাষ্ট্র যদি হয়, বঙ্গবন্ধুর চেতনা, যেটা মুক্তিযুদ্ধের চেতনা, যেটাকে দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো, সেটা এবং কল্যাণ রাষ্ট্র দুটো কিন্তু এক। স্মার্ট, উন্নত, কল্যাণ রাষ্ট্র। আমি সেই জন্য কল্যাণ রাষ্ট্রটা ওখানে যোগ করি, স্মার্ট এবং উন্নত বলে ছেড়ে দিই না। কিন্তু ওই 8 সালের নির্বাচনী ইশতেহারে যে কল্যাণ রাষ্ট্র, এটা কিন্তু প্রায় সবাই ভুলে গেছে। এখন আমি চেষ্টা করি মনে করিয়ে দেওয়া যে এই অঙ্গীকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছিলেন 2008 সালে, এবং সেই অঙ্গীকারের বাস্তবায়ন আমি দেখতে চাই উন্নতির সঙ্গে, স্মার্ট হওয়ার সঙ্গে সঙ্গে কল্যাণ রাষ্ট্র দেখতে চাই। আমি অনেক ধন্যবাদ জানাতে চাই আবারও এই বাক্যটা লেখার জন্য আমি জাহানুকে, আপনাদের সবাইকে।